স্বাগতম দর্শকগণ, আমি আবার আপনাদের সামনে হাজির হলাম অর্থনীতি বিষয়ে আলোচনা করার জন্য। আশা করি আমাদের আলোচনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আমি সকলকে অনুরোধ করব আলোচনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে অর্থটা উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ করা হয় সেটা খুব সাধারণ বিষয় হতে পারে, যেমন কৃষকেরা একেবারেই অল্প টাকার মালিক, তারা ধান কেনে, হয়তো 4-5 কেজি ধান কেনে, সেইটাকে সে চারা বানায়, সেইটা একটা 1 বিঘা জমির মধ্যে সে লাগায়। এখানে বিনিয়োগ কিন্তু বিশাল কিছু না, কিন্তু সেই ওই অল্প অল্প করে খরচ করলো, সে দেখা গেল যে 20,000 টাকা খরচ করেছে, কিন্তু যখন ধানটা সে তুললো তখন সেটা দেখা যায় সেটার মূল্য হলো 40,000 টাকা। তার অর্থ হচ্ছে এখানে কিন্তু তার সম্পদ বেড়ে গেছে। সে যে পানির পাম্প ব্যবহার করার জন্য যে বিদ্যুৎ অথবা জ্বালানি ব্যবহার করেছে, যে সার ব্যবহার করেছে, যে বীজ ব্যবহার করেছে, যে পরিশ্রম সে প্রদান করেছে, সবগুলো যোগফল করে যে টাকাটা, যে সম্পদটা ব্যয় করা হলো, ধানের যে মূল্য সেটা কিন্তু তার থেকে বেশি। এটা আমরা আমাদের গ্রামীণ অর্থনীতি বা খুব ছোট অর্থনীতিতেও আমরা সেটা বুঝতে পারি। তাহলে এটাকে কি পুঁজি বলা যায়? এখানে এই আলোচনা মার্কস করে নাই, সাধারণভাবে বোঝার জন্য আমরা এটা বলতে পারি এটা এক অর্থে পুঁজি, আবার অন্য অর্থে নয়। কারণ এত ছোট অর্থ যখনই ব্যবহার করা হয় তখন কি হয়, কোনো একটা কারণে যদি সেই উৎপাদন নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক কারণে অথবা অন্য যে কোনো কারণে, তাহলে সেটা পুরো ওই অর্থটাই, পুরো মূল্যটাই ধ্বংস হয়ে যায়। মার্কস এটা ব্যাখ্যা করেছেন যে আসলে পুঁজি হতে গেলে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটা উদাহরণ হিসেবে দেওয়া হয় যে পানিকে যদি ফুটানো হয় তাতে কি করতে হয়, তার তাপমাত্রা বাড়াতে হয়। তাপমাত্রা বাড়ালে কি হয়, প্রথমে হয়তো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, যখনই সেটা 100 ডিগ্রি অতিক্রম করে তখন সে পানিটা আর পানি থাকে না, ভেপার হয়ে যায়। তো এই যে পরিবর্তন, এটা হলো বলা হয় যে পরিমাণগত পরিবর্তন একসময় গুণগত পরিবর্তন নিয়ে যায়। সমাজে এই ঘটনা অনেক হয়। এই পুঁজির ক্ষেত্রেও ঠিক একই কথা। উনি বলতে চাচ্ছেন যে মানুষ যে কাজ করে যে অর্থ উপার্জন করে, সেই সব অনেক অর্থ যুক্ত করলেও সেটা পুঁজিতে রূপান্তরিত করা সম্ভব না। কারণ অর্থ পুঁজিতে রূপান্তর হতে গেলে অনেক বেশি পরিমাণ অর্থের অ্যাকুমুলেশন প্রয়োজন, অনেক বেশি অর্থ এক জায়গায় না আনতে হয়। এবং সেই যে অনেক অর্থ এক জায়গায় নিয়ে আসার দরকার পড়ে, শুধু অর্থ আনলেই হয় না, অনেকগুলো অর্থ এক জায়গায় জড়ো করলেই হয় না, সেখানে মেধা লাগে, ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল মানুষের প্রয়োজন হয়, দক্ষ মানুষের প্রয়োজন হয়। কি দরকার, আরও দরকার হয় কি, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, যাদের কোনো পিছুটান থাকে না। পিছুটান থাকা শ্রমিক কিন্তু একটা বড় সমস্যা। ধরেন আপনি একটা কারখানায় 10 জন শ্রমিক নিয়োগ করা আছে, তাতে করে সে কন্টিনিউয়াসলি একটা বিশেষ পারপাস সার্ভ করতে থাকবে, কিন্তু যখন তার মধ্যে 5টা লোক বলছে আমার তো বাড়িতে অনেক কাজ আছে, আমি এখন আর কাজ করতে পারবো না, এই তার উৎপাদন যদি ধারাবাহিকতা নষ্ট হয়, তার কিন্তু অর্থ পুঁজিতে রূপান্তর হবে না। কারণ উৎপাদন ব্যাহত হওয়া মানেই সার্বিকভাবে তার যে কস্টিং সেটা বেড়ে যাবে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে অনেক বেশি অর্থ যেমন আনতে হবে, সেই সঙ্গে তার একটা ভূমি লাগবে, তার একটা ইমারত লাগবে, এবং তার উন্নত প্রযুক্তি লাগবে। এর পাশাপাশি লাগবে দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক। আর এর সঙ্গে কী লাগবে? লাগবে হচ্ছে জ্বালানি, নিশ্চিত জ্বালানি শক্তি। তার যে দ্রব্যটা সে উৎপাদন করবে, তার র ম্যাটেরিয়াল, এই সমস্ত কিছুর একটা কম্বিনেশন। এই কম্বিনেশন কিন্তু শুধু টাকা থাকলে হয় না। টাকার একটা বিরাট পরিমাণ দরকার হয়, কিন্তু আরও অন্য অনেক জিনিসের প্রয়োজন হয়। সবগুলো মিলিত ফল
এমনভাবে ব্যবহার করতে হবে যেন সে যা কিছু খরচ করছে সেটার থেকে বেশি মূল্য উৎপাদন হয়। এবং সেই উৎপাদন একবার হলে হবে না, এটাকে কন্টিনিউ করতে হবে। যে আমি বছরে একবার 1 মাসের জন্য একটা উৎপাদন করলাম, কিন্তু পরের মাসে আবার আমি উৎপাদন চালাতে পারলাম না, তাহলে কারখানা বসে থাকবে। কারখানা বসে থাকলে তার স্ট্যান্ডিং এক্সপেন্ডিচার আছে, সেটাতে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমার মনে হয় যে দর্শকবৃন্দুর কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়েছে। দেখুন, এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। অর্থ বাংলাদেশের অনেক মানুষের কাছেই আছে। কারোর কাছে 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি আছে, অথবা 10 কোটি, 10 লাখ, 20 লাখ টাকা আছে। এই টাকা মানে কিন্তু পুঁজি নয়। এটা লেনদেনের ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং ব্যবহার করলে সেটা সম্পদ কখনোই বাড়ে না। কিন্তু আমাদের আবার ছোট অর্থ, যেমন আমি কৃষির ক্ষেত্রে উদাহরণ দিলাম, তারা ওটাকে পুঁজির মতো করেই ব্যবহার করে। তারা মানুষ উৎপাদন করে, মানুষ নিয়োগ করে, মজুর নিয়োগ করে। যদি বড় কারখানার শিল্পের আমরা উদাহরণ দেই, এটা তারই একটা ছোট সংস্করণ বলা যায়। কিন্তু এই ছোট সংস্করণের বিরাট একটা সমস্যা আছে। আলুর কৃষকেরা আলু উৎপাদন করে, অনেক টাকা খরচ করে, মানে ওদের টাকার পরিপ্রেক্ষিতে অনেক টাকা খরচ করার পরে দেখা যায় যে তার আলুর যে উৎপাদন খরচ, বাজারে তার দাম অনেক কম। এই যে আমরা আলু চাষির কথা আলোচনা করছিলাম, আসলে আলু চাষি, পেঁয়াজ চাষি, সবজি চাষি, এরাও কিন্তু অর্থ বিনিয়োগ করে, বীজ ক্রয় করে, চারা ক্রয় করে, তারপরে মজুর নিয়োগ করে, এবং এই সব টাকাগুলো কিন্তু তারা শোধ করে দেয়। তারপরে উৎপাদিত দ্রব্য বাজারে নিয়ে যেতে পারে, এবং বাজারে নিয়ে যাওয়ার পরে দেখা যায় তাদের লাভ হয়, কখনো লস হয়। আমরা বিশেষ করে দেখি, ধরেন পেঁয়াজ চাষির কথা। তো পেঁয়াজ চাষি বাংলাদেশে তার এই উৎপাদন করতে যে টাকা ব্যয় হয়, একই পরিমাণ অর্থ ব্যয়ে 1 বিঘা জমিতে তার যদি 40,000 টাকা খরচ হয়, এই যে ব্যাপারটা, এতে করে কি দাঁড়ালো, যে লোয়ার প্রযুক্তি, কম প্রযুক্তি বা কম অর্থ বিনিয়োগ করার, মানে আমি এমন একটা মেশিন দেখতে পেয়েছিলাম যে একদিনে পেঁয়াজের চারা রোপণ করতে পারে কয়েক বিঘা জমিতে। অথচ বাংলাদেশে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা হলো পুরোটাই ম্যানুয়াল। একটা একটা করে চারা ওই জমিতে বসাতে হয়। তাতে 1 বিঘা জমিতে 10 থেকে 12 জন শ্রমিক নিয়োগ করতে হয়, এবং প্রত্যেকটা শ্রমিকের বেতন 600 থেকে 700 টাকা মজুরি। তো তার ফলে কি হয়, কস্টিং অনেক বেড়ে যায়। এই যে কস্টিং বেড়ে যাওয়ার ফলে আলটিমেটলি সে লাভ করতে পারে না, এবং অনেক সময়ই তাকে লস করতে হয়। কিন্তু পুঁজি হলো, মার্কস যেভাবে বলছে, যে তার যে সর্বোচ্চ প্রযুক্তি সেখানে ব্যবহার করতে হবে পুঁজি হয়ে উঠতে গেলে। আমরা মোটামুটি হালকাভাবে এই জন্য আলোচনা করছি যে পুরো চিত্রটা যখন আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারবো, তখন একটা ধারণা দর্শকের হবে যে আসলে আমাদের অর্থনীতি এইভাবে চলছে। এটার একটা প্রাইমারি ধারণা হওয়ার পরে আমরা সূক্ষ্ম যে চিন্তাগুলো, যে মূল্য কাকে বলে, মূল্য থেকে উদ্বৃত্ত মূল্য কিভাবে আসে, তার জন্য টাকা কিভাবে কাজ করে, টাকা কাকে বলে, হ্যাঁ, এই সমস্ত কিছু তখন আমরা আলোচনা করব। সবচেয়ে বড় যেটা আমরা এখান থেকে, মানে মার্কসও উল্লেখ করেছে, আমরাও সেটা জানতে পারলাম, সেটা হলো যে খুব বড় একটার অর্থ এখানে প্রয়োজন, যেটা পানিরকে তাপ দিয়ে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, হেগেল থেকে যেটা নেওয়া হয়েছে, যে পানিকে পরিমাণগত পরিবর্তন অ্যাকচুয়ালি গুণগত পরিবর্তন আনে। পানিকে তাপ দিতে দিতে যখন সে 100 ডিগ্রি পার হবে, তখনই সে বাষ্প হয়ে যাবে। তার মানে পানির ফর্ম থেকে সে ইয়েতে চলে যাবে, বাষ্পীয় ফর্ম হবে। সুতরাং লক্ষ টাকার প্রশ্ন হচ্ছে, কেন এই অর্থ পুঁজিতে রূপান্তরিত হচ্ছে না? এত টাকা, কারোর কাছে শোনা যায় 70,000 কোটি টাকা, কারোর কাছে শোনা যায় 50,000 কোটি টাকা। এইসব এত বিশাল বিশাল অর্থ, তাছাড়াও ব্যাংকের কাছে লক্ষ কোটি টাকা আছে।
তাহলে এই অর্থ পুঁজিতে রূপান্তরিত হলেই অনেক বেশি উৎপাদন হবে, অনেক বেশি লোক কাজ পাবে। তাহলে কেন হয় না? অর্থ কেন পুঁজিতে রূপান্তরিত হয় না সে বিষয়ে আমার বইতে আমি বিস্তারিত আলোচনা করেছি। মোটামুটি 13টা পয়েন্ট বা শর্ত আমি সেখানে লিপিবদ্ধ করেছি। তার আমি কিছুটা আলোচনা করি, পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে অনেক বেশি অর্থ অ্যাকুমুলেটেড হয়ে উদ্যোক্তার হাতে থাকতে হবে বা নিশ্চয়তা থাকতে হবে যেন সে অনেক অর্থ পায়। এটা অন্যান্য দেশে কীভাবে হয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব। তো কিন্তু প্রথম কথা হচ্ছে টাকা অনেক বেশি থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নিরাপত্তা। যে বিনিয়োগ করবে সেই ব্যক্তি যেখানে, যে দেশে, যে ভূমিতে সেটা কার্যকর করবে তার নিজের দেহের, তার কোম্পানির লোকজনের এবং ওই সম্পদের নিরাপত্তা থাকতে হবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খুব ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। চতুর্থত হচ্ছে যে জায়গাটাতে শিল্প প্রতিষ্ঠানটা থাকবে সেখানে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা, সেখানে পর্যাপ্ত শ্রমিক, দক্ষ অদক্ষ শ্রমিক থাকতে হবে এবং কাঁচামালের যেন যোগান ঠিকমতো দেওয়া যায় সেই ব্যবস্থা থাকতে হবে এবং যে উৎপাদিত দ্রব্য হতো সেটা যেন যে জায়গায় মার্কেটিং করা হবে সেই জায়গা পর্যন্ত সেটাকে সহজে নেওয়া যায়। সুতরাং যোগাযোগ ব্যবস্থা। আর একটা দেশে যদি শহরগুলোর প্রধান যে শহরগুলো সেই শহরগুলোতে যদি ভালো নিরাপত্তা, ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকে তাহলে উদ্যোক্তারা সেই দেশে এসে কাজ করতে চায় না, কারণ সে নিরাপদ বোধ করে না, সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ, তারা কেমন কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। এরপরের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আইন এবং বিচার ব্যবস্থা কেমন। একটা সমস্যা হলে যদি বিচারকের কাছে যাওয়া হয় বা বিচারালয়ে যাওয়া হয় কত সহজে সেটার সমাধান হয়। যদি দীর্ঘায়িত থাকে এবং আইনের যদি জটিলতা থাকে সেই দেশে সচরাচর মানুষ বিনিয়োগ করতে চায় না। তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ওই দেশের রাজনৈতিক অবস্থাটা কেমন। যদি অনেক বেশি ক্যাওয়াস, কনফিউশন, রাজনৈতিক বিদ্বেষ বেশি থাকে তাহলে সেইখানে মানুষ বিনিয়োগ করতে চায় না। ঠিক একই সঙ্গে যদি ধর্মীয় বিরোধ বা সিভিল কনফ্লিক্ট এগুলো যদি বেশি থাকে সেই জায়গায় মানুষ বিনিয়োগ করতে চায় না। এগুলো সবই আমরা কিন্তু ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবটা ঘটেছিল সেখানে কী কী সিচুয়েশনগুলো ছিল সেগুলো থেকেই ড্রাইভ করা হয়েছে এবং কিছুটা অনেকাংশেই দাস ক্যাপিটাল থেকে গ্রহণ করা হয়েছে। স্থানীয় যে জায়গাটাতে শিল্পটা বিনিয়োগ করা হবে সেখানের সামাজিক অবস্থা কেমন, সেখানের মানুষজন এই বিনিয়োগকে, এই সম্পদকে সামাজিকভাবে রক্ষা হতে দেয় কি না। সেখানে যে কথাটা অনেক বেশি প্রচলিত আমাদের দেশে আমরা অনেকেই জানি, যেটা হলো চাঁদাবাজি। এই জাতীয়, এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়, ইটালিতে মাফিয়া চক্র, এর নানান দেশে নানান কিছু আছে। এই রকম ব্যাপারটা যদি বেশি থাকে তাহলে সেখানে ভালো শিল্প উদ্যোগ বা 2-4টা শিল্প উদ্যোগ হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা দেশের পুঁজিতে রূপান্তর মানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাঙের ছাতার মতো যদি না হয়, গড়ে ওঠে, তাহলে সেটাকে বলা যায় না যে শিল্পের বা পুঁজির উত্তরণ হয়েছে বা অর্থ পুঁজিতে রূপান্তরিত হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2টা অংশ। একটা হলো বলা যায় যে সামাজিক, রাজনৈতিক, পলিটিক্যাল একটা অংশ, আরেকটা হলো অর্থনৈতিক অংশ, যেমন যোগাযোগ করতে রেল লাইন, এদিকে বিদ্যুৎ ব্যবস্থা, এই 2 ভাগে ভাগ করা যায়। তো আমরা প্রথমে আলোচনা করব যেটা কম্পারেটিভলি সহজ, কারণ সমাজের ব্যবস্থা পরিবর্তন, বিচার ব্যবস্থা পরিবর্তন এগুলো অনেক বেশি কঠিন, কিন্তু অর্থ বিনিয়োগ করে রেল ব্যবস্থা উন্নত করা, উন্নত ফাস্ট রেলওয়ে ব্যবস্থা তৈরি করা, এগুলো কিন্তু টাকা বিনিয়োগ করলে হয়। একইভাবে বিদ্যুতের ব্যবস্থা ভালো করলে করতে গেলে টাকা বিনিয়োগ করলে হয়। আমরা এই জন্য দেখব
যে সরকার সবসময় মনে করে বলে যে না তারাও বিনিয়োগ করে দেশের মানুষের বেকার সমস্যা সমাধান করতে চায়। আমরা ওই লিটমাস পেপার টেস্ট বা অ্যাসিড টেস্টের মতো টেস্ট হচ্ছে, আমরা দেখব বাজেটে তারা কি কাজটা করে, তারা কিভাবে টাকা বিনিয়োগ করে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে। সুতরাং আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা দেখব, এই যে দেশের বাজেটও চলে আসছে, দেখব সরকার এই যে শর্তগুলো, সেই শর্তগুলো পূরণ করার ক্ষেত্রে অর্থের, সরকারি অর্থ বা রাষ্ট্রীয় অর্থ কিভাবে বিনিয়োগ করে, কিভাবে বাজেটটাকে নির্ধারণ করে। তো আজকে এই বলে আমি আজকের বক্তব্যটা শেষ করছি।